সুকুমার রায়ের গল্প জোয়ান। সে প্রায় 500 বছর আগেকার কথা। ফরাসি জাতির তখন বড়ই দুঃখের দিন। দেশে রাজা হলেন পাগল আর অপদার্থ রাজপুত্র সারাদিন আমোদেই মত্ত। দেশের মধ্যে কোথাও শান্তি নেই, শৃঙ্খলা নেই, চারিদিকে কেবল দলাদলি আর যুদ্ধ বিবাদ। ঘরের শত্রু দেশের লোক, তার উপর বাইরের শত্রু ইংল্যান্ডের রাজা। দেশশুদ্ধ সবাই দলাদলি নিয়ে ব্যস্ত। সেই সুযোগে ইংরাজরাজ দলবল শুদ্ধ ফ্রান্সের মধ্যে ঢুকে একবার থেকে দেশটা দখল করতে আরম্ভ করেছেন। তাকে বাধা দেবার কেউ নেই, এমনই দেশের দুর্দিন। ফ্রান্সের এক নগণ্য গ্রামের সামান্য এক কৃষকের মেয়ে, তার নাম জোয়ান। সমস্ত দেশের দুঃখ যেন এই মেয়েটির প্রাণে এসে বেড়েছিল। ফ্রান্সের লোকজন, ফ্রান্সের পাহাড় নদী, ফ্রান্সের ঘরবাড়ি সব যেন তার আপনার জিনিস ছিল। ফরাসি বীরদের আশ্চর্য কাহিনী শুনতে শুনতে তার উৎসাহ আগুন হয়ে জ্বলে উঠত, আর ফরাসিদের দুঃখের কথা ভাবতে ভাবতে তার চোখের জল আর ফুরাতো না। ফ্রান্সকে সে প্রাণ দিয়ে ভালোবাসত, আর ভালোবাসত তার আপনার গ্রামটিকে। সেই মিউজ নদীর ধারে ছোট্ট ডমরেটি গ্রামটি, তার গির্জার গায়ে কত সাধু সেইন্ট, কত মহাপুরুষের পাথর মূর্তি। সেখানে সারাদিন গির্জার জানালা দিয়ে রঙিন আলো বাইরে আসে। সেখানে বুড়ো ওক গাছ আছে আর দেবতার কুয়ো আছে। তাদের সম্বন্ধে কত আশ্চর্য গল্প লোকের কাছে শোনা যায়। জোয়ানের কাছে এ সমস্তই সুন্দর আর সমস্তই সত্যি বলে মনে হতো। সে অবাক হয়ে গির্জার কাছে বাগানে এসে বসে থাকতো আর ভাবতো কে যেন তাকে ডাকছে। দেশের দুঃখে সে যখন কাঁদতো তখন কে যেন তাকে বলতো, ভয় নাই জোয়ান, তোমার এ দুঃখ আর থাকবে না। জোয়ান চেয়ে দেখতো কোথাও কেউ নাই, খালি সেন্ট মাইকেলের ঝকঝকে সুন্দর মূর্তিটি যেন তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাঝে মাঝে কারা যেন আলোর পোশাক পরে তার কাছ দিয়ে চলে যেত। জোয়ান কিছু বুঝতো না, কেবল আনন্দ তার সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠত। তার দু চোখ বেয়ে দর দর করে জল পড়তো। এমনি করে কতদিন যায়। একদিন হঠাৎ সে শুনল কে যেন তার নাম ধরে ডাকছে। অতি মধুর, অতি সুন্দর গলায় কে যেন বলছে, জোয়ান, দুঃখিনী জোয়ান, ঈশ্বরের প্রিয় কন্যা জোয়ান, তুমি ওঠো, তোমার দেশকে বাঁচাও। রাজপুত্র আমোদ বিলাসে ডুবে আছেন, তাকে উৎসাহ দাও। সৈন্যদের মনে নূতন সাহস জাগিয়ে তোলো। রাজমুকুট রাজাকে ফিরিয়ে এনে দাও। জোয়ান স্তব্ধ হয়ে সব শুনতে লাগলো। সে যেন সত্যি সত্যি দেখলো সে আর নেই সামান্য কৃষকের মেয়ে নয়। তার মনে অদ্ভুত সাহস আর শক্তি এসেছে। সে যেন স্পষ্ট দেখতে পেল যে ফ্রান্সের সৈন্য আবার বিপুল তেজে যুদ্ধ করেছে, আর সে নিজে অস্ত্র পতাকা নিয়ে তাদের আগে আগে চলেছে। এ কি অদ্ভুত কথা! সামান্য চাষার মেয়ে, সে না জানে লেখাপড়া, না জানে সংসারে কিছু, তারপরে কি অসম্ভব আদেশ! কিন্তু জোয়ানের মনে আর কোনো সন্দেহ হলো না। সে সকলকে বলল, আমায় রাজার কাছে নিয়ে চলো। এ কথা যে শোনে সেই হাসে, সেই বলে মেয়েটা পাগল। তার বাবা বললেন, মেয়েটার বড় সাহস বেড়েছে, কোন দিন বিপদ ঘটাবে দেখছি। গ্রামের যে সর্দার, সে বলল, মেয়েটাকে ঘরে নিয়ে বন্ধ করে রাখো। গির্জার যে বুড়ো পাদ্রী, সেও এসে জোয়ানকে গালাগালি দিয়ে শাসিয়ে গেল। কিন্তু জোয়ান তবু তার সেই এক কথাই বলে, আমি রাজার কাছে যাব। যা হোক, শেষে জোয়ানের কথাই ঠিক হলো। ছদ্মবেশে গ্রাম থেকে বেরিয়ে কত বাধা বিপদের ভিতর দিয়ে প্রায় 250 মাইল পথ পার হয়ে একদিন সে সত্যি সত্যি রাজ দরবারে গিয়ে হাজির হলো। সেখানে গিয়ে সে রাজার কাছে নিজের পরিচয় দিয়ে বলল, আমি চাষার মেয়ে জোয়ান। ভগবান আমায় পাঠিয়েছেন শুধু এই কথা বলবার জন্য যে রিমস নগর জয় করে আবার তুমি রাজা হবে। পাড়াগাঁয়ে চাষার মেয়ে, তার মুখে এমন কথা শুনে সভাসুদ্ধ সকলে হেসে অস্থির। কিন্তু রাজার মুখে হাসি নেই। তিনি জোয়ানের শান্ত মুখের দিকে চেয়ে
তার কথা শুনছেন আর তার মনে হচ্ছে এ মেয়ে বড় সামান্য নয়, এ যা বলেছে তা সত্যি হবে। তখনই হুকুম হলো, সৈন্যরা সবাই প্রস্তুত হও, আবার যুদ্ধে যেতে হবে। ঈশ্বরের দূত জোয়ান তোমাদের সেনাপতি হবেন। তারপর মহা উৎসাহে সবাই ফিরে চলল। যেদিকে ইংরাজ সৈন্য গ্রাম নগর সব দখল করে পথঘাট আগলি আছে সেই দিকে সবাই চলল। ঝকঝকে সাদা বর্ম পরে যোদ্ধার বেশে চাষার মেয়ে তাদের আগে চলেছে। তার হাতে সাদা নিশান, তার উপর সোনালি কাজ করা যীশুখ্রিস্টের মূর্তি। চারিদিকে গ্রামবাসীরা এই আশ্চর্য দৃশ্য দেখবার জন্য ছুটে এলো। তারা জোয়ানকে ঘিরে আনন্দে কোলাহল করে বলতে লাগলো, দেবতার মেয়ে জোয়ান, দেবতার মেয়ে জোয়ান। এমনি করে সকলে মিলে আর্লেয়া শহরে ইংরাজদের শিবিরের সামনে উপস্থিত হলো। সেইখানে এসে জোয়ান ইংরাজের কাছে এই খবর পাঠালো, তোমরা আমার কথা শোনো, নগরের চাবি আমার কাছে দিয়ে তোমরা এ শহর ছেড়ে চলে যাও, এ দেশ ছেড়ে তোমাদের দেশে ফিরে যাও। যদি না যাও তবে আমি তোমাদের দুর্গ ভেদ করে যাব আর চারিদিক এমন তোলপাড় করে তুলব যে 1000 বছর কেউ এদেশে তেমন কাণ্ড দেখেনি। ইংরাজ হেসে বললেন, চাষার মেয়ে চাষবাস গরু বাছুর নিয়ে থাক। কিন্তু জোয়ান তার দলবল শুদ্ধ যখন ইংরাজ শিবির আক্রমণ করলেন, তখন তার অদ্ভুত উজ্জ্বল মূর্তি দেখে ইংরাজের সাহস ও বুদ্ধিবল সব যেন আড়ষ্ট হয়ে গেল। কে বা তখন যুদ্ধ করে, কে বা ফরাসি সৈন্যের সামনে দাঁড়ায়। দু একবার মাত্র আক্রমণের বেগ সহ্য করে ইংরাজ সৈন্য ছত্রভঙ্গ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। 1 সপ্তাহের মধ্যে আর্লেয়া শহর উদ্ধার হয়ে গেল। এই সংবাদ যখন দেশময় ছড়িয়ে পড়ল, তখন ফরাসিদের মনে কী যে উৎসাহের আগুন জ্বলে উঠল তার আর বর্ণনা হয় না। কিন্তু ফ্রান্সে যারা সেনাপতি ছিলেন তাদের হিংসুকে মনগুলো হিংসায় জ্বলতে লাগলো। তারা এতদিন যা করতে পারলেন না, একটা কোথাকার পাড়া গেয়ে চাষার মেয়ে কিরা তাই করে দিল। তারা ভিতরে ভিতরে নানা রকম শত্রুতা করে জোয়ানের কাজে বাধা দিতে লাগলেন। কিন্তু তারা শত্রুতা করে আর কি করবেন? সৈন্যরা তখন জোয়ানকে মানে, দেশের লোক জোয়ানেরই কথাই শোনে, জোয়ানকে তারা দেবতার মতো ভক্তি করে। এমনি করে জোয়ান গ্রামের পর গ্রাম, শহরের পর শহর উদ্ধার করতে করতে তার সেই পুরনো ডমরেমি গ্রামের কাছে এসে পড়লেন। গ্রামের লোকেরা তখন দল বেঁধে তাদের জোয়ানকে দেখতে চলল। তারা দেখলো ফ্রান্সের সৈন্য আবার উৎসাহ করে যুদ্ধে চলেছে, আবার ফ্রান্সের গৌরবে তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। আর তাদের আগে আগে রাজার সঙ্গে শ্বেত পতাকা নিয়ে আলোর মধ্যে উজ্জ্বল পোশাকে চলেছেন চাষার মেয়ে জোয়ান। যারা আগে জোয়ানকে ঠাট্টা করেছিল, বাধা দিয়েছিল, শাসন করতে চেয়েছিল, তারা আজ গর্ব করে বলতে লাগলো, এই তো আমাদের জোয়ান, আমাদের গ্রামের মেয়ে। আর জোয়ানের বাবা, সেই বৃদ্ধ চাষা যে তার মেয়েকে ডুবে মরবার কথা বলেছিল, আনন্দে তার 2 চোখ বেয়ে জল পড়তে লাগলো। সে বলল, আমার ঘরেও এমন মেয়ে জন্মেছিল। সেনাপতিরা চলেছেন পদে পদে বাধা দেবার জন্য। এক একটা শহর জয় হয় আর তারা রাজাকে বলেন, আর গিয়ে কাজ নেই। হঠাৎ সৈন্যদের একটু উৎসাহ হয়ে কতগুলো শহর দখল করা হয়ে গেছে, কিন্তু বেশি লোভ করলে এরপর ভারী বিপদ হবে। কিন্তু জোয়ান বলে, আমি জানি রিমস নগর পর্যন্ত আমায় যেতে হবে, সেখানে রাজার অভিষেক হবে। যখন রাজার মনও বিমুখ হয়ে পড়ল, তখন জোয়ান কেঁদে বলল, আর কিছুদিন আমার কথা শুনুন, তারপর আমি চলে যাব। শেষে আর সময় হবে না, আমি আর 1 বছরের বেশি বাঁচব না। যখন ত্রয়নগরের কাছে এসে ইংরাজের সৈন্যবল দেখে কাপুরুষ রাজা মন্ত্রণা করতে বসলেন, তখন জোয়ান তার মন্ত্রণা সবাই ঢুকে বলল, এমন করে সময় নষ্ট করবেন না। সভায় মন্ত্রীরা বললেন, তোমার 6 দিন মাত্র সময় দিলাম, এর মধ্যে যদি শহর দখল করতে না পারো তাহলে আমরা ফিরে যাব। জোয়ান বলল, 6 দিন কেন, 3 দিন সময় দিন। তারপরের দিনই সে সৈন্য নিয়ে ত্রয়নগরে দ্বারে উপস্থিত হতেই ইংরাজ প্রহরীরা বিনা যুদ্ধেই দ্বার ছেড়ে, পথ ছেড়ে, শহর ছেড়ে উত্তরের দিকে সরে পড়ল। তারপর ক্রমে রিমস নগরে উদ্ধার হলো। মহাসমারোহ করে রাজার অভিষেক হয়ে গেল। জোয়ান নিজের হাতে রাজার মুকুট মাথায় তুলে দিল। তখন রাজা জিজ্ঞাসা করলেন, ফ্রান্সের গৌরবমণি জোয়ান, আজ তুমি কি পুরস্কার পেতে ইচ্ছা করো? জোয়ান বলল, আমার তো সব ইচ্ছাই পূর্ণ হয়েছে। যদি অনুগ্রহ করতে চান তবে আমার জন্মস্থান ডমরেমি গ্রামকে আজ থেকে খাজনা মুক্ত করে দিন। সেই থেকে আজ পর্যন্ত ডমরেমি গ্রাম আর সরকারি খাজনা দেয় না। আজও রাজস্ব হিসাবের খাতায় জোয়ানের নাম করে বলা হয়,
তার খাতিরে খাজনা মাপ। তারপর জোয়ান বলল, আমার কাজ এখন শেষ হয়েছে, এখন আমি আমার গ্রামে ফিরে যাই। কিন্তু সেনাপতিরা উল্টা সুর ধরে বললেন, এত দূর এলাম যখন তখন প্যারিস পর্যন্ত যাওয়া যাক। জোয়ানের মনে এতদিন আশা ছিল, উৎসাহ ছিল, কিন্তু এখন যেন আর তার সেই ভরসা নেই। এতদিন তার মনে হতো দেবতারা তার সঙ্গে আছেন, আজ প্রথম তার মনে হলো সংসারে সে একা, পৃথিবীতে কেউ তার সহায় নেই। তবু রাজার আদেশ মানতে হবে। জোয়ান সৈন্য নিয়ে প্যারিসের দিকে চললেন। কিন্তু দুদিন না যেতেই অকৃতজ্ঞ নরাধম রাজা গোপনে ইংরাজের সঙ্গে সন্ধি করে জোয়ানকে শত্রুর মুখে ফেলে নিজে দলবল নিয়ে সরে পড়লেন। জোয়ানের জীবনে এই প্রথমবার তার পরাজয় হলো। এমন বিশ্বাসঘাতক কাপুরুষ রাজা, কিন্তু জোয়ান তাকে ছাড়তে পারল না। দুদিন যেতে না যেতে রাজা আবার বিপদে পড়েছেন। সে খবর শুনে জোয়ান তার উদ্ধারের জন্য সৈন্য নিয়ে ছুটে গেল। এই তার শেষ যাত্রা। একদিন ঘোর যুদ্ধের মধ্যে তারই নিজের দলের লোক তাকে ইংরাজের কাছে ধরিয়ে দিল। তারপর সে কি দুঃখের দিন! শিশুর মতো নির্মল সুন্দর জোয়ানকে পশুর মতো খাঁচার মধ্যে পুরে শিকল দিয়ে হাত পা বেঁধে তার শত্রুরা তাকে ধরে নিয়ে গেল। কত লোকে কাঁদলো, কত লোকে তার জন্য আকুল হয়ে প্রার্থনা করলো, কিন্তু দেশের রাজা, দেশের বীর যোদ্ধা সেনাপতি কেউ তার উদ্ধারের জন্য ছুটে গেল না। কেউ তার হয়ে একটা কথা পর্যন্ত বলল না। রাজা নির্বাক নিশ্চিন্ত। রাজার বিরোধী যারা, তারা ইংরাজের সঙ্গে যোগ দিল। দেশি বিদেশি সকল শত্রু মিলে এই একটি অসহায় মেয়েকে ধ্বংস করবার জন্য মিথ্যা বিচারের ভরম করতে বসলো। কত তর্জন শাসন আর কত অন্যায় নির্যাতন করে, কত মিথ্যা সাক্ষী দিয়ে তারা জোয়ানকে জব্দ করতে চাইল। যুদ্ধের মধ্যেও যে কাউকে আঘাত করেনি, যুদ্ধের সময় যে একদিনের জন্য ভগবানকে বলেনি, যার শেষ বিশ্বাস ছিল অস্ত্রে নয় বর্মে নয়, কিন্তু দেবতার আশীর্বাদে। ধর্ম ব্যবসায়ী পাদ্রীরা তাকে শয়তানের দূত বলে, ধর্মদ্রোহী মিথ্যাবাদী বলে পুড়িয়ে মারবার হুকুম দিলেন। শেষ পর্যন্ত জোয়ানের বিশ্বাস টলেনি। সে নির্ভয়ে দাঁড়িয়ে বলেছিল, যা করেছি দেবতার আদেশে করেছি, তার জন্য আমার কোনো অপরাধ হয়নি। কিন্তু যখন তাকে খোঁটার মধ্যে বেঁধে চারিদিকে কাঠ সাজিয়ে দিল, যখন নিষ্ঠুর ঘাতকেরা মশাল নিয়ে সেই কাঠে আগুন ধরাতে এলো, তখন ভয়ে তার বুক কেঁপে উঠল। তার মনে হলো সেই ডমরেমি গ্রামের কথা, সেই যে গির্জার ধারে দেবতার বাণী সে শুনেছিল, সেই যে আলোর মতো দেবতারা তাকে ডেকে ডেকে আসার কথা বলেছিলেন, সেই কথা তার মনে হলো। কিন্তু হায়, সেই দেবতারা আজ কোথায়? তারাও কি জোয়ানকে ভুলে গেলেন? অসহায় শিশুর মতন জোয়ান কেঁদে উঠল, সেন্ট মাইকেল, সেন্ট মাইকেল, আজ তুমি কোথায়? সে ব্যাকুল ডাক শুনে নিষ্ঠুর বিচারকের চোখেও জল এলো। চারিদিকে কান্নার ওর উঠল, কিন্তু অন্ধ হিংসার শাসন টলবার নয়। যার পায়ের ধুলো নেবার যোগ্য তারা নয়, সেই মেয়েকে পুড়িয়ে মেরে ধর্মযাজকেরা নিশ্চিন্ত হলেন। ভাবলেন, যা হোক, এতদিনে ধর্ম বাঁচল।